seen and here two cases. These two cases actually from neurological system, but management diagnostic systems very different. Here there was not a lot of investigations. Usually for the critical cases we are used to do for diagnostic pinpoint. Here there is different thing is needed for the management. This is the issues for discussion today. So Dr. Onindita nicely presented two cases. Now may request our co-chairperson Dr. Lipon Kanti Bhomik to conduct the rest of the session. থ্যাংক ইউ স্যার। আমাদের প্রথম কেসের যে জিবিএস ওই পেশেন্টটা এখানে উপস্থিত আছে। একটু দাঁড়ান, একটু আপনাকে পরিচয় দেন, আমরা একটু হ্যাঁ হ্যাঁ বল। আপনি একজন ভাগ্যবান মানুষ। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, আমি অবসর রক্তদান শিক্ষক, প্রাইমারি স্কুল থেকে রিটায়ার করছি। আমি অসুস্থ ছিলাম, অসুস্থ হওয়ার পরে জিবিএস আক্রান্ত হই। জিবিএস আক্রান্ত হলে রিপন স্যারের তত্ত্বাবধানে ছিলাম। থাকার পরে আমি 26 দিন আইসিইউতে ছিলাম, 7 দিন ছিলাম কেবল। থাকার পরে আমি এখান থেকে রিলিজ হওয়ার পরে আমি ইনশাআল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে আপনাদের দোয়ার বরকতে আমি পূর্ণ সুস্থ। এখন কোনো অসুবিধা নাই আমার। ডাক্তার তারপরে চেক করেছি, আমি পূর্ণ সুস্থ, আমার কোনো অসুবিধা নেই। আমি সবার কাছে দোয়া করতে কোনো দিন দোয়া করি। আরেকটা যে একটু বাইরে বসে একটু ওনাকে নিয়ে যে অ্যাডমিনিস্ট্রেশন কনফারেন্স রুমে বসা। আরেকটা কেস যেটা ছিল ওনার বাড়ি গাজীপুর, উনি এত সকালে এসে উপস্থিত হতে পারে নাই। ওই পেশেন্টটাও সুস্থ আছে, তার সাথে আমার ফোনে কথা হয়েছিল আজকে, কিন্তু সে সকালে 9টার সময় আসে উপস্থিত হতে পারবে না আর কি। এখন আমাদের জিবিএস এর যে পেশেন্টটা, এটা আমরা প্রথম কেস হিসেবে আইভি ইমিউনোগ্লোবুলিন দিয়েছি ময়মনসিংহ। এটা এর আগে কখনো আইভি ইমিউনোগ্লোবুলিন দেওয়া হয় নাই, এটাই প্রথম কেস হিসেবে দেওয়া হয়েছে। এবং উনি আরো 3টা পেশেন্টকে রেফার করছে জিবিএস এর জন্য, এবং ওই বাকি 3টা পেশেন্টকেও দেওয়া হয়েছে। এর মধ্যে টোটাল 5টা পেশেন্টের মধ্যে একটা পেশেন্ট এক্সপায়ার করছে, তার অনেক লেট হিসেবে আসছে অনেক। আর উনি যে আসছিল, উনি আসছে আর্লি প্রেজেন্টেশন। বাকি 3জনকে উনি পাঠাইছে যাদের রেসপিরেটরি মাসেল ইনভলভমেন্ট হওয়ার আগেই তারা হাসপাতালে আসছে, এবং শুধুমাত্র মাসেল উইকনেস থাকা অবস্থায় তাদেরকে আইভি ইমিউনোগ্লোবুলিন দেওয়া হয়েছে, এবং সবাই 7 থেকে 10 দিনের ভিতরে হাঁটা শুরু করছে। আর হ্যাঁ উনি পাঠাইছে, ওনার কাছে পেশেন্টটা আসলো না, উনি তো প্রধান শিক্ষক, মানে ওনার একজন চাচাতো ভাই প্রথম জিবিএস এ আক্রান্ত হয় ওনার পরে আর কি। তারপর উনি পাঠাইছে। এরপরে উনি মসজিদে গিয়ে বলছে উনি এরকম অসুস্থ ছিল, তার এরকম লোয়ার লিম্ব উইকনেস ছিল, এবং উনি পাঠানোর পরে আবার আমাকে ফোন করে বলছে, স্যার একটা রোগী পাঠাইছি, আপনি একটু দেখবেন, আমার মতো অবস্থা তার আর কি। তো এরকম উনি পাঠাইছে, উনি সহ 3টা রোগী, এছাড়া আরো 2টা রোগী আমরা এখানে একটা পেশেন্ট আমাদের এক্সপায়ার করছে। পেশেন্টটা কম্পারেটিভলি ইয়াং ছিল এবং এটা সুস্থ হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু এটা এত লেট প্রেজেন্টেশন ছিল, এটার বেড শট ছিল। এই সিস্টেমিক অন্যান্য কমপ্লিকেশনে আমরা এটা ওই পেশেন্টটাকে সেপ্টিসেমিয়ার জন্য ওই পেশেন্টটাকে আমরা করতে পারি নাই। আর পরের যে কেসটা, এই পেশেন্টটা আমরা প্রথমে চিন্তা করছিলাম এটা জিবিএস কিনা। পরে ইনভেস্টিগেশন রিপোর্ট আসার পরে আমরা দেখলাম তো পটাশিয়াম 2.02, এই জন্য আমরা প্রথমে চিন্তা করলাম তো এটা হাইপোক্যালেমিয়ার জন্য হতে পারে। এরপর আমরা প্রথম দিন তাকে পটাশিয়াম কারেকশন করলাম সিরিঞ্জ ফ্রম দ্য 10 মিলিমোল পার আওয়ারে, প্রায় 100 মিলিমোল পটাশিয়াম দেওয়ার পরে পরের দিন তার পটাশিয়াম আসলো 1.82। তখন আমরা এটা কনফার্ম যে এটা হাইপোক্যালেমিক পেরিওডিক প্যারালাইসিস হয়েছে তার। এরপরে আমরা তার এই 10 মিলিমোল করে আরো 2 দিন চালাই। টোটাল আমরা তাকে প্রায় 300 মিলিমোল পটাশিয়াম দিই। 300 মিলিমোল পটাশিয়াম দেওয়ার পরে তার পটাশিয়াম আসে 2.6। এরপরের দিন আমরা পেশেন্টকে এক্সটুবেট করি। এরপরে পেশেন্টের মাসেল স্ট্রেংথ বাড়ে। যদিও পেশেন্টের ইনটিউবেশন করার আগে আমাদের দেখার কথা ফোর্স ভাইটাল ক্যাপাসিটি, কিন্তু এই পেশেন্টগুলো ইনটিউবেশন করার আগে মেইন দেখতে হয় 2টা জিনিস, একটা হচ্ছে ফোর্স ভাইটাল ক্যাপাসিটি তার স্পাইরোমেট্রিতে, কিন্তু আমাদের যেহেতু স্পাইরোমেট্রি করার সুযোগ নাই একটা, আরেকটা হচ্ছে পেশেন্টের এমনিতে রেসপিরেটরি ফ্লো তো কম থাকে যে তারা স্পাইরোমেট্রি করার মতো না, এবং আসার পরে তার ভেন্টিলেটর লাগছে, যে কারণে আমরা এবিজির উপরে ডিপেন্ডেন্ট হয়ে তাকে ইনটিউবেশন করা হয়েছে। এবং 2টা পেশেন্টের রেসপিরেটরি অ্যাসিডোসিস ডেভেলপ করছে এবং টাইপ 2 রেসপিরেটরি ফেইলিওর, কার্বন ডাইঅক্সাইড রিটেনশন হয়েছে। এবং 2টা পেশেন্টের ক্ষেত্রেই আমরা কন্ট্রোল মেকানিক্যাল ভেন্টিলেশনে তার কার্বন ডাইঅক্সাইডটা ওয়াশ আউট করার পরেই পেশেন্ট সজাগ, কিন্তু উনি শ্বাস নিতে পারে না।
উনি সব বলতে মানে বুঝাইতে পারে কিন্তু শ্বাস নিতে পারে না। এবং ইনিশিয়ালি এই জিবিএস এর পেশেন্টটা হাতে লিখতে পারতো, মানে মাসেল পাওয়ার আসার পরে ডে 4-5 এর দিকে উনি হাতে লিখে দিতে পারতো কিন্তু বলতে পারতো না এবং নিজে শ্বাস নিতে পারতো না। এবং এই পেশেন্টের ক্ষেত্রে যেটা হয়েছে যে উনি যখন শুরুতে যখন আমরা তাকে ভেন্টিলেটরে দেই, মানে উনি তো সজাগ, উনি ভাবে যে এটা খুললে উনি শ্বাস নিতে পারবে, কিন্তু এটা আমরা যখনই খুলে দেই তখন উনি আর তার কোনো রেসপিরেটরি ফুটি না, একদম রেসপিরেটরি 1-2 এরকম। উনি ভাবে যে এটা বারবার উনি বলে এটা খুলে দিতে, যখনই উনি খুলে দেওয়ার সাথে সাথে উনি আর একটা রেসপিরেশনও নিতে পারেন। হ্যাঁ, এবং পরে রেস্টলেস হয়ে যায়, হাইপার টেনশন হয়, অ্যারিথমিয়া ডেভেলপ করে। এখন So now the floor is open for question and answer. Now a patient के research. সুন্দর প্রেজেন্টেশনের জন্য ধন্যবাদ। সুন্দর টেস্ট প্রেজেন্টেশনের জন্য আইসিইউ প্রধান নিপন এবং অ্যাম্বুলেন্স সার্ভিসকে ধন্যবাদ আমার কি মনে হয়েছে আমি একসাথে রূপ বসা চিনি না গরম সন্দেহ নিশ্চয়ই রূপটা কি এই রূপটা বলছিল এই রূপটা আমাদের আমার তোমার মনে হয়েছে যে কি পেয়েছে এটা জিবিএস ছিল একটু আমি কমপ্লিট কিছু ভালো গেছে পরবর্তীতে যে কমন কারণগুলো যে আছে এর মধ্যে তোমার তিনটা কারণ আছে জিবিএস সেটা ভালোভাবে কমপ্লিট করে নিয়ে হাইপোক্যালিমিয়ার যদি রিকভারি পেয়ে যাওয়া সে ভালো হয়ে যাবে সাইকোজেনিক কারণে যদি রিকভারি পেয়ে যায় অনেক ক্লিয়ার আছে কমন বিষয় যে পজিটিভলি আসছে কিন্তু আসলে সাইকোজেনিক কারণে রিকভারি পেয়ে যায় আর যেগুলো আছে না আমরা জানি কমন কারণ জানি সার্ভাইকাল মায়োপ্যাথিটা আর যেগুলো মেকানিক্যাল কারণে হতে পারে তবে এটা কি যদি জিবিএস এর পেশেন্ট যদি রেসপন্স সাপোর্ট না দেয় তো এই ঘাস তুমি কিন্তু একটা মৃত ব্যক্তি যদি বাঁচাতে পারছে সব অনেক সব হবে তোমরা অনেক সব কোনো পাবো না এটাকে সুন্দর ম্যানেজমেন্ট করার জন্য আমরা আগে যে সমস্ত কি পাইছিলাম আমি 100 এই অঞ্চলে ছিল আইসিইউ সাপোর্ট করছিল না আমরা সব দাঁড়াতে পারেছি দেখা গিয়ে অনেক কিছু ভালো ছিল বলছে যাওয়া মানুষের ভাগ্যই ভালো এবং আমার কিছু কোশ্চেন দেখতে কোশ্চেন যে কোনো একটা রোগী যেমন হয়েছে তার এই রোগটা হওয়ার 15 দিন 2 সপ্তাহ 3 সপ্তাহে তার রেসপিরেটরি ভাইরাল ইনফেকশন হয়েছে হওয়ার পরে তার স্লিপিং প্যারালাইসিস হয়েছে তুমি সিএসএফ স্টাডি করছো তুমি পাইছো তারপরে কি মনে মধ্যে প্রসঙ্গ থাকবে যেটা জিজ্ঞেস কিনা এই রোগে তুমি কেন তার নার্ভ প্রোডাকশন স্টাডি করছো কেন তার এমআরআই করছো কি তুমি তাদের করবা এই জন্য করছো নাকি করছো কেন করছো মানে টেস্টটা স্যার রোগীর যে ছেলে আছে আমরা যখন ওনাকে বলি যে এটা সাইটোলজিক্যাল ডিজিশন আমরা কনফার্ম জিবিএস, তো ওনার ছেলের বক্তব্য হলো যে আর কোনো পরীক্ষা আছে যেটা দিয়ে আমি একদম শতভাগ নিশ্চিত হতে পারি, এই জন্য তাকে আমরা পরে স্যার নার্ভ কন্ডাকশন স্টাডি এবং এমআরআই করে। ঠিক আছে যদি আমি পুরো গেলাম বাইকাসেলিক প্যারালাইসিস আছে ডায়াবেটিক প্যারালাইসিস আছে প্যারালাইসিস আর কি কি দিতে হতে পারে যে এমআরআই করে বাস নার্ভ কন্ডাকশন কি এক্সপেক্ট কি কারণে প্রিপারেশন যে না এটা জিবিএস স্যার বলে পুরো গিয়ে আমি দিতে পারি আমি পুরো গাছে জিবিএস এর ফিচার দিতে এগুলো আপনি দেখবেন কোশ্চেন আমরা তো জানি মোটর নিউরোপ্যাথি এই মাইনাস মোটর নিউরোপ্যাথি ওইটাকে আমরা তিনটি সেন্সরি কিছু পাইছিল এই সেন্সরি কারণটা আসলে কেন সেন্সরি সিম্পল দিতে পারি সেন্সরি যে ইনভলভমেন্ট হয় না কারণ একটা মোটর টুল একটা মোটর নিউরোসিস মোটর নিউরোসিস স্যার বলুন স্যার। অনিন্দিতা বলো তুমি জানো Thank you আর so কিছু much. কথা আছে পরে হ্যাঁ না এটা উত্তর দিয়ে দে দাও হ্যাঁ Thank you so much, sir, for your amazing question. Here, the patient has some sensory impairment in case of Guillain-Barré syndrome. There are various subtypes of Guillain-Barré syndrome. We can include some are pure motor, some presence acutely, some presence chronically. And in Guillain-Barré syndrome, there is autonomic attack to the peripheral nerve, which can be in motor loss, which can be presented as motor loss as well as sensory loss. ITP, which is acute inflammatory demyelinating polyneuropathy, which is consistent with demyelination. There are CIDP, that is chronic inflammatory demyelinating polyneuropathy,
there is AMAN, which is acute motor axonal neuropathy, and there is AMSAN, which is acute motor sensory axonal neuropathy. In this case, as well as some common subtypes of Guillain-Barré syndrome, there can be some sensory impairment also. But those are not that much. Common. So there is Anyway, not that much. thank you very much, Amrita. Actually, Guillain-Barré syndrome is one of the disease under the umbrella of polyneuropathy. This is one of the disease under polyneuropathy inflammatory variant. Polyneuropathy has a lot of variants like genetic, যেমন Charcot-Marie-Tooth disease, এটা একটা, আবার hereditary sensory motor neuropathy, বেশ কয়েকটা ভেরিয়েন্টস আছে। ইভেন ফাইলস অ্যাটাক্সিয়া এটার ভেরিয়েন্টের মধ্যে অনেক সময় পড়ে যায়। Charcot-Marie-Tooth disease সম্ভবত আমাদের সিবিএনসিতে একটা আছে, একটা ইয়াং ছেলে মাঝে মাঝে ভিক্ষা করে, হ্যাঁ ভিক্ষা করে সে এরকম টাইপের, প্রবাবলি এটা Charcot-Marie-Tooth disease। ফ্রাইডিস অ্যাটাক্সিয়া আমরা পেয়েছি বেশ কয়েকটা, এটা আমাদের এখানেও একটা না দুইটা কেস ভর্তি হয়েছিল। এনিওয়ে, তো ইনফ্ল্যামেটরি পলিনিউরোপ্যাথি অ্যাকিউট ভেরিয়েন্ট হলো গুইলেন-বারি সিনড্রোম, অ্যান্ড ক্রনিক হলো সিআইডিপি। আরও মেটাবলিক টক্সিক এগুলো আছে, ডায়াবেটিস, ইভেন the liver interest is hepatitis C and B, also called some sort of polyneuropathy under the headline of mononeuritis multiplex vascular polyarteritis nodosa করে। Anyway, so এই GBS এর অনেকগুলো ভেরিয়েন্ট আছে। The common variant যেটা আমরা পাই সেটা হলো যে আমরা সাধারণত যেটা দেখি, কেন আমরা এটা পাই, বিকজ ইন্টারনাল মেডিসিনের প্রেজেন্টেশনটা একেবারেই কমন, যেটা সবসময় আসলে যে ভেন্টিলেশন লাগবে তা না। মেজরিটি অফ দ্য কেসেস রিকভার ভেরি ওয়েল উইদাউট ভেন্টিলেশন, আইসিইউ সাপোর্ট অ্যান্ড লট অফ থিংস। যখনই রেসপিরেটরি মাসেল ইনভলভমেন্ট হবে, ইট মাস্ট বি রেফার্ড টু আইসিইউ, ভেন্টিলেশন লাগবেই। এছাড়া আরেকটা ভেরিয়েন্ট আছে মিলার ফিশার সিনড্রোম। মিলার ফিশারে কি হয়, অফথ্যালমোপ্লেজিয়া হয়, অ্যাটাক্সিয়া হয়। আরেকটা ভেরিয়েন্ট আছে মোটরের সাথে সেন্সরি ইনভলভমেন্ট থাকবে, এবং সেটা আবার উল্টা ডিসেন্ডিং প্যাটার্নে হবে। সো দেয়ার আর লট অফ ভেরিয়েন্টস, এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। জি স্যার। ডিভিএস ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস So the differential diagnosis can be our second case, which is hypokalemic periodic paralysis. It can be transverse myelitis. It can be myasthenia gravis in some cases with features presenting with quadriplegia or paraplegia. It can be diabetic or any peripheral neuropathy. There are some hepatic involvement, as our honorable chairperson has mentioned, and there can be some metabolic illness also. Poliomyelitis. Thank you very much. Thank you very much, Monica. আমি তো একটাই জানি। Thank you, sir. আমরা আগে স্যার শিখাই নিয়ে আসছি। Presentation, and thank you very much, Department of ICU, for picking up two very important cases. First of all, the GBS. GBS is not very uncommon. It happens, and we find it occasionally, especially in pediatric children. And with people ascending type of paralysis, only find we go on with the methylprednisolone. Frankly speaking, and because immunoglobulin is quite costly. I know one gynecologist teacher who came from UK to Dhaka to see the relatives, but unfortunately she developed GBS long ago, and her weight was more than 85 kg. And unfortunately, in Dhaka at that time, they couldn't arrange such amount of immunoglobulin to give her. First dose was given, and then subsequently doses they bought from India and they applied. And fortunately, she recovered. Anyway, এখানে যে জিনিসগুলো বলা হচ্ছে, যে গুইলেন-বারি সিনড্রোম হচ্ছে পোস্ট ইনফেকশনাস ডিমাইলিনেটিং পলিনিউরোপ্যাথি। আগে একটা ইনফেকশন হবে, সাধারণত আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, মেবি ডিআইটি থেকেও হতে পারে, এবং সাবসিকুয়েন্টলি
সেটা ডিমাইলিনেশন করবে এবং এই ফিচারগুলো আসবে। অ্যাসেন্ডিং টাইপ অফ প্যারালাইসিস হয় যার জন্য ডায়াফ্রামটা ইনভলভ হয়ে যায়। আর ডায়াফ্রাম ইনভলভ হয়ে গেলে রেসপিরেটরি ফেলিয়ার হয়। এখানে আমরা সহজ করার জন্য আমি সবসময় বলি যে রেসপিরেটরি ফেলিয়ার প্রক্সিমাল লুকোফেনলিতে কাজ করে স্যার, প্রক্সিমাল লুকোফেনলিতে স্যার ওর তো অ্যাবজর্পশন বাড়ায় যায় ওটা সোডিয়াম কি করে অ্যাবজর্পশনটা বাড়ায়, কিন্তু কার্বন ডাই অক্সাইডটা আইদার নরমাল থাকে অথবা কম থাকে। আর টাইপ 2 তে উল্টাটা, কার্বন ডাই অক্সাইডটা বেশি থাকে, অক্সিজেনটা নরমাল থাকে অথবা কম থাকে, ইউজুয়ালি কম থাকে, 60 নিচে থাকে, 60 আর 50। যদি পার্শিয়াল প্রেসার অক্সিজেন 50 নিচে 60 নিচে থাকে আর তখন আমরা বলি হাইপোক্সিক কন্ডিশন, এবং তখন আমরা এটাকে টাইপ 1 রেসপিরেটরি ফেলিওর, যেটা নিউমোনিয়াতে বেশি হয়, আর টাইপ 2 তে সিওপিডি এটসেট্রা অবস্ট্রাকটিভ টাইপের হয়। এইখানে যে জিবিএসটা হলো এবং এটা যে ম্যানেজমেন্ট হলো ওয়ান্ডারফুল ম্যানেজমেন্ট, আদারওয়াইজ দি পেশেন্ট উড ডাই উইদাউট এনি রিকভারি। এখন এই ইমিউনোগ্লোবুলিন গুলো তোমরা কোথা থেকে জোগাড় করছিলে? এখন গুলো ইমিউনোগ্লোবুলিন ঢাকায় পাওয়া যায়। যেমন এখন ময়মনসিংহে একটাও নাই, ঠিক রাইট নাও একটাও নাই, আমাদের দরকার কিন্তু আমরা পাচ্ছি। যেটার জন্য দাঁড়ালাম সেটা হচ্ছে যে পিরিয়ডিক হাইপোক্যালেমিয়া যেটা হয়, এটা তো ফ্যামিলিয়াল হতে পারে, জেনেটিক ফ্যামিলিয়াল হতে পারে, এই এবং দাঁত খাওয়ার পরে এটা হয়। দাঁত খাইছে খুব মজা করে, সাবসিকুয়েন্টলি দেখা গেল যে পরে আর শ্বাস নিতে পারে এবং প্যারালাইসিস হয়ে গেছে। সে দাঁত খেলো সবার সঙ্গে, এরপরেই তারা সবকিছু প্যারালাইসিস হয়ে যাচ্ছে এবং এইটা শুরু হয় পা থেকে, এবং প্রথমে হাঁটতে পারে না, কথা বলতে পারে না, আস্তে 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 এই অবস্থায় দাঁড়ায়। ও যেটা একটা কথা বলছে এখানে যে সে ভাবতেছে সে রেসপিরেশন নিতে পারবে, কিন্তু পরে দেখে নিতে পারে না, এবং এটা হচ্ছে সবচেয়ে কষ্টকর ব্যাপার। সে খুলে দিতে বলে বারবার, যে খুলে দিবা আর পারবে না। তো তখন ইমপেন্ডিং ডেথ একটা ফিচার চলে আসে যে আমি হয়তো আর বাঁচবই। এনিওয়ে আমার ইয়েটা হচ্ছে যে জিবিএসটা আমরা মেনে নিলাম, কিন্তু এই হাইপোক্যালেমিক পিরিয়ডিক প্যারালাইসিস যেটা হলো, সেটাকে কি শুধুমাত্র এই পটাশিয়াম দেখে ডায়াগনোসিস করছিলাম ফিচারের সঙ্গে, না আরো কিছু? পটাশিয়াম কম ছিল এবং তার কিছু ফিচার ছিল, কারণ ইটস নট কমন, কোয়াইট আনকমন। স্যার এটা আমরা যেটা প্রথমে আমরা ইসিজি প্রথমে আমরা পটাশিয়াম দেখে তারা প্রথমে সন্দেহ করি যে এটা হাইপোক্যালেমিক হতে পারে, আর পেশেন্ট আসার পরেই স্যার ইনটিউবেশন লাগছে, আমরা অন্য কোনো ইনভেস্টিগেশন করার এখানে সুযোগ পাই নাই। আর একটা ইসিজিটা আমাদের একটু সাপোর্টিভ ছিল, এবং প্রথম দিন যখন আমরা কারেকশন 10 মিলিমোল করে কারেকশন করার পরেও যখন তার পটাশিয়াম বাড়ে না এবং এটা কমতেছিল, তখন আমরা এটা কনফার্ম ছিলাম মোটামুটি যে এটা হাইপোক্যালেমিক পিরিয়ডিক প্যারালাইসিস ছিল। কারণ ইউজুয়ালি এই সিজিটা আবার একটু দেখি, সিজিটা কিন্তু খুব যে টিপিক্যাল তা না স্যার, এখানে ফ্ল্যাটেনিং আছে। হাইপোক্যালেমিক পিরিয়ডিক প্যারালাইসিসের আসলে তিনটা ভেরিয়েন্ট আছে। একটা হলো ফ্যামিলিয়াল হাইপোক্যালেমিক পিরিয়ডিক প্যারালাইসিস, একটা হলো হাইপারক্যালেমিক পিরিয়ডিক প্যারালাইসিস, একটা থাইরোটক্সিক পিরিয়ডিক প্যারালাইসিস। হাইপোক্যালেমিক পিরিয়ডিক প্যারালাইসিসের প্রেজেন্টেশনটা যেভাবে আসে, usually it does not warrant much investigations. It's very easy to diagnose. দুইটা জিনিস, একটা হলো যখন আমরা ভেরি লো লেভেল অফ পটাশিয়াম পাই এবং এই ধরনের টিপিক্যাল প্রেজেন্টেশন পাই, সেই পেশেন্ট যখন পটাশিয়াম সাপ্লিমেন্ট দিলে র্যাপিড রিকভারি করে, তাহলে আর ইনভেস্টিগেশন আসলে দরকার নেই, শুধু জাস্ট আমরা রুটিন কয়েকটা জিনিস করলেই হয়। বিকজ এবং এদের যেটা হয়, ফার্স্ট অ্যাটাক যদি না হয়, রিপিটেড একটা অ্যাটাকের হিস্ট্রি থাকে ইউজুয়ালি। তো যার ফলে এটা খুব মানে এটা কিন্তু আমাদের অ্যাডাল্ট মেডিসিনে খুবই কমন, খুবই কমন। আমরা বছরে 8টা 10টা 15টা পাই পিরিয়ডিক পিরিয়ডিক প্যারালাইসিস, খুবই কমন কন্ডিশন, হ্যাঁ অনেক পাওয়া যায়। তো যাই হোক, এটা খুব ইজি টু ডায়াগনোজ।
এটা একটা হলো পটাশিয়াম চ্যালেঞ্জ। পটাশিয়াম দিলে রুগী দেখা যায় পরের দিন শুয়ে আছে, টাইট পাকানো হয়, পরের দিন উঠে বসে এটা খুবই রিওয়ার্ডিং একটা ম্যানেজমেন্ট। হাইপোক্যালেমিয়ার ম্যানেজমেন্টটা খুবই রিওয়ার্ডিং, হিরো হয়ে যাওয়া যায় রুগীর কাছে, এরকম একটা ব্যাপার। ইটস গুড। তো যাই হোক, ধন্যবাদ অনিন্দিতা, মনোযোগ সহকারে শেষ অংশটা দেখছিলাম, প্রথমটা যদি মিস করছি। তো আইসিও আসলে আমার আগ্রহটা বাড়ে। তো প্রথমেই আমি একটা ছোটদের দিকে দৃষ্টি আকর্ষণ করি। আসলে জিডিএস ঠিক আছে, কিন্তু প্রনাউন্সিয়েশনটা ইন্টারন্যাশনালি গুয়েনবার্গ সিনড্রোম, গুয়েনবার্গ সিনড্রোম বলতে যাই আমি এখানে পদে করছিলাম দেশের বাইরে, গুয়েনবার্গ সিনড্রোম। এখন থেকে আমরা এটাই অভ্যাস করবো, কারণ যেভাবে লেখা এটা গুয়েনবার্গ বলাই মানে যুক্তিযুক্ত, আসলে দেশি প্রেজেন্টেশন, ইন্টারন্যাশনাল প্রেজেন্টেশনে আমরা সবসময় গুয়েনবার্গ সিনড্রোম বলবো। গুয়েনবার্গ সিনড্রোম তো এটা তুমি দেখো বিজ্ঞানে তোমার জন্য এখন তো জানি। তো আর আমি একটা কোশ্চেন তোমার ছোট, যে ওই যে রোগীটা আসছিল, কি ট্রাকেস্টমি করা হয়েছিল? No, sir. The patient was আমাদের আমি সিংড়িগঞ্জ আইসিইউ যখন আমি শুরু করছিলাম 2000 সালে, আমার ফার্স্ট কেস ছিল স্নেক বাইট, আর সেকেন্ড কেস ছিল মাল্টি ড্রাগ পয়জন, আর থার্ড কেসটাই ছিল একটা ইয়াং ছেলে 15-16 বছরের, তখন তো সকম ভাই ওখানে কর্ম করতেছে। তো থার্ড কেসটাই ছিল গুয়েনবার্গ সিনড্রোম। গুয়েনবার্গ সিনড্রোম এখন দেশিদের ভিতরে দেশি আসে যায়, ওটা ইউটিউবে সার্চ দিলে খুব সুন্দর করে বলে দেয়। গুয়েনবার্গ সিনড্রোম। তো প্রেজেন্টেশন তো সেম, আমরা আর্লি ডায়াগনোসিস করলাম, ইন্টারভেনশন করা হলো, কিন্তু এখানে লাইন অফ ট্রিটমেন্টের মধ্যে বলা হয় যে এজ আর্লি এজ পসিবল আমরা যেন ট্রাকেস্টমি করি। আর্লিয়াস্ট ট্রাকেস্টমি করলে আমাদের অনেক দিক থেকে সুবিধা, বিশেষ করে আমাদের ডেথ স্পেসটা কমে যায়, পেশেন্টের মেকানিক্যাল ইফোর্ট কমে যায় এবং রিকভারিটাও আর্লিয়ার হয়। তো আমরা তাই করেছিলাম, স্বপন ভাই করছিলেন ট্রাকেস্টমি, আমার পাশে আছিলাম। তো এটা 3 মাস ছিল, তারপরে রিকভারি হলো। তো বাইরে তখন কিন্তু আমাদের স্যার একটু বলি, এটা কি আইসিইউ মানে আমাদের এস্টাবলিশমেন্ট হওয়ার আগের ম্যানেজমেন্ট প্রটোকল ট্রাকিওস্টমি নাকি না না প্যারালাল প্রটোকল? না স্যার, আমি একটু বলি স্যার। নরমাল নাও স্যার। আগে যখন যেটা ছিল স্যার, আগে সমস্যাটা ছিল, আগে তো ইমিউনোগ্লোবিন পাওয়া যেত না। এই কথাটা আমি আসতেছি, আমার কথায় আসতেছি। তো তখন ইমিউনোগ্লোবিন এখনই পাওয়া যায় না, তখন কেমন বলছিল সেটা 2000 সালের কথা বলতেছি। তো রোগীর সিমটম তাই ছিল যেটা প্রেজেন্ট করা হয়। আর ফ্ল্যাশফ্লোজেন প্লাজমা সেটাও তো ভেরি ভেরি রেয়ার। আমাদের হাতে ছিল একমাত্র নিউজটিক আর ভেন্টিলেটর আর ট্রাকিওস্টমি। তো ভেন্টিলেশন তো ফেনোমেনা, তো আমাদের তাই করতে হয়েছে। এবং আমি জানি না এখন যে কি প্রোটোকল থেকে তোমার আর্লি ট্রাকিওস্টমি করে না নাকি উঠে গেছে স্যার আমাদের কনসেপ্ট ছিল বাবা, তবে আমরা আর্লি ট্রাকিওস্টমি করে অপারেশন করা, তখন বাড়ি গেল এই যে এরকম সুন্দর ভিডিও টিডিও করে সমস্তই মানে বিশাল এক যত যখন বাড়ি গেল আমাদের খুব ভালো লাগছে আজকের মতো। তো আমার মনে হয় যে এখন থেকে আমরা গুয়েনবার্গ সিনড্রোম আর প্রোটোকলে যদি ট্রাকিওস্টমি থাকে সেটা আছে কিনা বলবা। আর মোডটা মেকানিক্যাল ভেন্টিলেশনে আটক ক্লিয়ার করলে অন্যদের জন্য সুবিধা হইতো। এসআইএমপি মোড, নানা মোড শুনছেন, এসিস্ট কন্ট্রোল এবং এসআইএমপি করিম খান ভাই সবকিছু ক্লিয়ার করছেন, মানে কিন্তু আসলে সব দিকই ভালো হবে। মনোযোগ সরকার শুনছেন আমাদের কথা বলি বলে এসআইএমপিতে সুবিধা হলো যে এখানে আমাদের একটা ফিক্সড টাইটেল ভলিউম দেওয়া থাকে এবং রেসপেক্টিভ রেট দেওয়া থাকে। তো এই পেশেন্টের ইফোর্ট কিন্তু চলে আসে, নিজে নিজে নিতে থাকে। এখন মনে করেন 12টা রেসপেক্টিভ রেট মানে নর্মালিতেই 500 রেট দেওয়া থাকে। এখন এসআইপিতে সুবিধাটা হলো তো এর মধ্যে যদি পেশেন্টের ইফোর্ট চলে আসে, নিজে নিজে নেয়, তাহলে সে 12টা পর্যন্ত নেবে। এখানে হাইপার ভেন্টিলেশনের ভয় থাকে না,
কিন্তু এসিস কন্ট্রোলে হাইপার ইন্টেনশন ভয় থাকতো না। 500 ml ফিক্স করে দিলে ওই 12টাই 500 ml হবে, বা যদি বাড়তি গুলি নেয় সেগুলোও হবে 500 ml। এতে আমাদের হাইপার ভেন্টিলেশন ভয়। কিন্তু এসএমবিতে যে কটা ফিক্স করবেন ওই কটাই নিবে, ইতিমধ্যেই ফুড চলে আসলে কোনোটা 300 ml, কোনোটা 200 ml, অর্থাৎ পেশেন্টের উপর অনুযায়ী দিবে, এবং এতে হাইপার ভেন্টিলেশন হয় না এবং রেসপিরেটরি অ্যালকোহলিসিস হওয়ার ভয় থাকে না। থ্যাংক ইউ। একটুখানি মানে না বলে পারছি না, আর্লি 19th সেঞ্চুরিতে আমেরিকাতে এটা সবচেয়ে দেখা মানে এত বেশি হওয়া শুরু হলো, তখন কিন্তু এটার খুব ভালো ট্রিটমেন্ট ছিল না। তখন তারা একটা এমন একটা যন্ত্র আবিষ্কার করলো যেটা দিয়ে তাদের চেস্ট গুলোকে এক্সপান্ড করে রাখা যায়, অর্থাৎ একটা ক্যাভিটির মধ্যে ঢোকা দিয়ে নেগেটিভ প্রেসার, এটা একটা আয়রন শিল্ডের মতো আয়রন লাং ভেন্টিলেশন, রেখে আয়রন লাং ভেন্টিলেশন দিয়ে নেগেটিভ প্রেসার দিয়ে চেস্টটাকে এক্সপান্ড করে রাখা হতো যাতে বাতাস আসে। এইটা করে আমরা টিভিতে দেখে থাকবো প্রায় 56 বছর এক ভদ্রলোক বেঁচে ছিল, এবং ওইখানে থেকেই সে পড়াশোনা করছে, গ্রাজুয়েশন হয়েছে ওই মেটালিক ইস্যুর মধ্যে, এবং সে একটা পরবর্তী লয়ার হয়েছিল এবং এই দিস ওয়াজ দি সিনারিও। তার মানে কতটা অ্যাডভান্সমেন্ট হয়েছে সেটা একটা মানে চমৎকার একটা বিষয় যে আমরা এটা করতে পারি। আমরা কিন্তু এই যে ভেন্টিলেশনের যে নোটগুলো আছে এগুলো নিয়ে ও বলছে, আমরা পেডিয়াট্রিক্সে যখন নিউনেটের ক্ষেত্রে করি তখন অ্যাসিস্ট্যান্ট অর্থো দিয়ে শুরু করলেই আমরা করি, তারপরে কিন্তু আমরা এসআইএমটি চলে যাই যাতে করে বাচ্চার একটু রিপোর্ট গুলো করার জন্য সে এটাকে ধরে নিতে পারে, এবং এটা খুব দরকার। আজকের সেমিনারটা হচ্ছে রিয়েল ক্লিনিক্যাল সেমিনার। রিয়েল ক্লিনিক্যাল সেমিনার কি অর্থে, যখন আমি পেশেন্ট নিয়ে একটা সেমিনার করব তখন হচ্ছে এটা ক্লিনিক্যাল সেমিনার। পেশেন্ট ছাড়া হলে আমরা এগুলো নিয়ে অনেক আলোচনা করছি, আজকে যাব না, সেমিনার কি, সিম্পোজিয়াম কি ইত্যাদি। তবে এই জিনিসগুলো কিন্তু আমরা ভুল না করি, কারণ আজকেরটা হচ্ছে রিয়েল ক্লিনিক্যাল সেমিনার। স্যারের যে কোশ্চেনটা ছিল জিবিএস একটা সেলফ লিমিটিং ডিজিজ, এটা যদি আমরা আইভি ইমিউনোগ্লোবিন না দেই তাহলে সেটা অটোমেটিক্যালি ঠিক হবে। এটা হয়তো বা 2 মাস 3 মাস সময় লাগতে পারে। আগে যেহেতু আইভি ইমিউনোগ্লোবিন পাওয়া যায় নাই, তখন আমরা সেলফ রিমিশন কতদিনে হবে সেটার জন্য অপেক্ষা করতাম, এবং সেই অপেক্ষা করতে গিয়ে দেখা যেত যে আমাদের 2-3 মাস লাগবে ভেন্টিলেশনে, এটা আমরা একটা টার্গেট করতাম, এবং সেই কারণে আমরা তাকে আর্লি ট্রাকিওস্টমি করতাম। কিন্তু এখন আমাদের টার্গেট হচ্ছে যত আর্লি আমরা আইভি ইমিউনোগ্লোবিন দিব তত তাড়াতাড়ি পেশেন্টের মাসল পাওয়ার ফিরে আসবে, এবং তত তাড়াতাড়ি আমরা এই পেশেন্টকে এক্সটুবেট করতে পারবো। যেমন এই পেশেন্টটা 7ম দিন আমরা এক্সটুবেট করছি। ইউজুয়ালি আমরা মানে ট্রাকিওস্টমি করি যদি দেখা যায় উইনিং ফেলিওর হইতে থাকে। আমার এই পেশেন্টের ক্ষেত্রে কোনো উইনিং ফেলিওর নাই, এবং আমি সাকসেসফুলি তার ডে 7-এই তার এক্সটুবেট করছি। যদি মোর দ্যান 7 ডেজ হইতো বা 10 ডেজের বেশি হইলে আমরা তখন চিন্তা করি যে ট্রাকিওস্টমি করবো কিনা। যেহেতু আমরা আর্লি স্টেজে এই পেশেন্টকে এক্সটুবেট করতে পারছি, এই কারণে আমরা এটা ট্রাকিওস্টমি করা হয় নাই। আর স্যারের একটা প্রশ্ন ছিল, এটা আমরা মানে পাই কোথায়? একটা হচ্ছে ইনসেপ্টার যেটা নর্মোগ্লোবিন আছে সেটা আমরা দিতে পারি, আরেকটা হচ্ছে জাজ কর্পোরেশনের আছে আইজি ভেনা, এই দুইটা পাওয়া যায়। এই দুইটা ইনসেপ্টার একটার দাম হচ্ছে যেটা 50 ml, মানে অ্যাডাল্টের 50 ml এর 10টা ভায়াল লাগে, যদি 50 কেজি ওজন হয় 10টার একটা ডোজ, মানে প্রথম দিনের ডোজ, মানে পার ডে ডোজ 10টা করে লাগে এভারেজ। একটা দিতে প্রায় 1,35,000 টাকার মতো লাগে আর কি, মানে প্রতিদিন দিতে। না 10টা ভায়াল স্যার, একটা ডোজেই 10টা ভায়াল, একদিনে 10টা ভায়াল লাগে, ওটার দাম 1,35,000 টাকা স্যার। আর একটা ভায়াল স্যার 17,000 টাকার মতো, 17,500 টাকা। পার ডে কস্ট হলো 1,05,000। এটা ইনসেপ্টারটার দাম একটু কম, আর আইজি ভেনা যেটা জাজ কর্পোরেশনের সেটার দাম 35,000 টাকা, প্রায় ডাবল। সমস্যাটা শিখে রোগী জিজ্ঞেস করে যে এত দাম দিয়ে যে ওষুধটা কিনে গেছে ভালো হবে তো, যদি ভালো না হয় তখন কি করবে? এবং এই সবচেয়ে বড় একটা বিপদ, আমি একটা বাচ্চাকে, নবজাতক একটা বাচ্চাকে রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম নিয়ে আসলো এবং তাকে সারফেক্টেন্ট ডেফিসিয়েন্সি, আমি তাকে সারফেক্টেন্ট কিনতে দিলাম, সারফেক্টেন্টের দাম আসলো 50,000 টাকা। সে এখন আমার কাছ থেকে লিখিত চাচ্ছে যে সারফেক্টেন্ট দিবেন, এটা ভালো হবে কিনা। আমি বললাম 50-50, হলে হতেও পারে নাও হতে পারে।
তখন বলল রাতে ঢাকা গেছে এবং ভোর রাতে সেটা নিয়ে আসছে, নিয়ে এসে আমাকে ফজরের নামাজ সময় ফোন দিচ্ছে, আমি এটা নিয়ে আসছি, আপনি চেষ্টা করে দেখেন কি হয়। তো আমি ভয়ে ভয়ে সেটাকে দিলাম, ইনকিউবেট করে নিয়ে যেভাবে দেওয়া উচিত কোরেবেল পার্টিজি করে এবং রেসপন্ডেড ওই জায়গায়। কিন্তু যদি রেসপন্ড না করতো তাহলে কিন্তু আমি বিপদে পড়তাম, কারণ সে বারবার আমার কাছ থেকে চাচ্ছে যে আপনি রিজেন দেন যে এটা দিলে ভালো হবে। আমি বললাম 50-50 হলে হতে পারে, নাও হতে পারে। ইমিউনোগ্লোবিলিনের ক্ষেত্রেও তাই বলেন যে এতগুলো টাকা দিয়ে একটা ডোজ 1 লাখ 2 লাখ টাকা পড়ে যায় ওজনের উপরে, তো তখন ওদের মানে যিনি দিবেন তিনি রেসিডেন্ট পড়ে যায়। নাইস প্রেজেন্টেশন। আমার একটা কোয়ারি ছিল, টেবিলের উপরে দুইজন কখনো স্টেরয়েডের আলাপ করলেন না জিবিএস, টেবিলের এই পাশে দুজন আমাদের সিনিয়র টিচাররা মুখে স্টেরয়েডের কথা শুনলাম। আসলে স্টেরয়েড কি এটার সাথে যায় কি যায় না? এটা কোনো সিগনিফিকেন্ট কোনো রোল নাই স্টেরয়েডের, কিন্তু আগে যখন চিকিৎসা ছিল না তখন এটা অ্যান্টি ইনফ্ল্যামেটরি অ্যাকশন, যেহেতু একটা ইনফ্ল্যামেটরি ডিজিজ, এই কারণে অ্যান্টি ইনফ্ল্যামেটরি অ্যাকশন হিসেবে এটা স্টেরয়েড ব্যবহার করা হতো। কিন্তু যেহেতু আমি একটা স্পেসিফিক ট্রিটমেন্ট করবো এটা আইভি ইমিউনোগ্লোবিলিন দিয়ে, এই কারণে আমরা এখন আর স্টেরয়েড ব্যবহার করি না। এটা খুবই পার্টিনেন্ট কোশ্চেন। আমরা পেডিয়াট্রিক্স এটা মাঝে মাঝে যখন পাই তখন তাদের পক্ষে ইমিউনোগ্লোবিলিন কেনা সম্ভব হয় না। আমরা 30 মিলিগ্রাম পার কেজি হিসাবে 3টা ডোজ দেই একদিন পর পর, এবং ফরচুনেটলি ইট রেসপন্স। আমরা যদি দেখি এভিডেন্স বেসড যদি করি ইট রেসপন্স। স্যার আপনি যেটা বলেছেন স্যার এটা ঠিক আছে, কিন্তু এটা আমাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করবে, বিকজ ইন্টারন্যাশনাল ডেটা বলে যে ইট হ্যাজ নো রোল। ইন্টারন্যাশনাল অথেন্টিক ডেটা বলে দ্য স্টেরয়েড হ্যাজ নো রোল ইন জিবিএস। সো যদি স্টেরয়েড রোল প্লে করে তাহলে বুঝতে হবে ইট ইজ আদার দেন জিবিএস, হয়তো অন্য ইনফ্ল্যামেটরি কন্ডিশনস ছিল। আমরা যেগুলো করি, ধরো অ্যালবুমিনোসাইটোলজিক্যাল ডিসোসিয়েশন, 7 দিন পরে আমি এলপি করলাম, অ্যালবুমিনোসাইটোলজিক্যাল ডিসোসিয়েশন আছে এবং টিপিক্যাল ফিচার আছে, সিঙ্গেল টাইপ অফ প্যারালাইসিস আছে, প্রথম পেন দিয়ে শুরু হলো তারপর প্যারালাইসিস আছে। ইট রেসপন্স ইভেন দেন ইট রেসপন্স। এনিওয়ে স্যার ঠিক আছে, বাট টু হুম উই ডিপেন্ডস ইন্টারন্যাশনাল ডেটা or anecdotal experience। 5 বছর আগে এমএমসি তে জিপিএস চিকিৎসা করে আসছে, কিন্তু সে এখনো পুরোপুরি কিউর হয়নি, সে এখনো দুর্বলতা আছে, উইকনেস আছে। কিন্তু আমি বুঝে না বুঝে তখন স্টেরয়েড দিয়েছি, কিন্তু পেশেন্ট তাহলে একটু আমি সাবধান করি। আমাদের ফ্রেন্ড ময়মনসিংহ মেডিকেলে, সে ময়মনসিংহ থেকে ঢাকায় গেল এমফিল করবে, ওখানে গিয়েই তার জিবিএস, এবং আমরা সবাই চাঁদা তুলে তাকে বাঁচালাম। তখন ভেতরে অনেক দাম, কিন্তু তার প্রিডিসপোজিং ফ্যাক্টর ছিল সে ওবেস, ডায়াবেটিস, হাইপারটেনসিভ এবং ফলিকুলার কার্সিনোমা অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড ছিল। তাহলে ভেন্ট্রিকুলার ফ্যাক্টর। এবং আমাদের আরেকজন ডাক্তারের ছেলে ছিল, ও হলো খাসির মাংস ছাড়া কখনো ভাত খেত না। এটা হলো মোটা সোটা, সব বিএমআই অনেক বেশি, খাসির মাংস আর গোলালো, এবং সেও কিন্তু এই জিবিএসে আপনার এটি কিছু ফ্যাক্টর আছে। এবং স্যার যেটা বললো যে আমেরিকা থেকে বা বিদেশ থেকে আসলো, ঢাকায় এসেই হয়ে গেল, এখানে কি এনভায়রনমেন্টাল কোনো ফ্যাক্টর আছে কিনা, এটা হলো একটা কোশ্চেন। দুটো হলো যে এই যে উনি যে ভালো হয়ে গেল হেডমাস্টার সাহেব, ওনার কি আবার রিকার বসে থাকে। ইউজুয়ালি জিবিএস এর রিকারেন্স রেট নাই, রিকারেন্স না ইউজুয়ালি হয় না। আর আরেকটা হচ্ছে এটা তো অ্যান্টিবডি ফর্মেশন হয়, আরেকটা হচ্ছে এটা তো ইনফেক্টিভ, ইউজুয়ালি ক্যাম্পাইলোব্যাক্টার যেজনিডিয়া মেইনলি হয়। এটা একটা এনভায়রনমেন্ট থেকে আরেকটা এনভায়রনমেন্টে, যেখানে র ফুড খাওয়া হয় বেশি, সেই এনভায়রনমেন্ট থেকে আরেকটা এনভায়রনমেন্টে গিয়ে যদি কেউ এরকম র ফুড খাওয়া শুরু করে, সেই ক্ষেত্রে ক্যাম্পাইলোব্যাক্টার যেজনিডিয়া এটা ট্রান্সমিটেড হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর আমরা যারা সাধারণ মানে ডাক্তারি বুঝি কম এই বিষয়ে, তারা এই পেশেন্টগুলো কি জিনিসগুলো দেখে আমরা বুঝতে পারবো যে যদি কোনো পেশেন্ট বলে সে প্রথম ইনিশিয়াল সিমটম হচ্ছে সে লোয়ার লিম্ব নাড়তে পারে না, যদি কোনো পেশেন্ট বলে যে আমি আমার 2 পা নাড়তে পারতেছি না বা উইকনেস লাগতেছে, তাহলে প্রথম আমার সন্দেহ হবে যে এটা জিবিএস হতে পারে। অন্য কোনো রোগের চিন্তা নাই, 1 নম্বর চিন্তা জিবিএস হতে পারে, এরপরে সেই অনুযায়ী ব্যবস্থা হবে। ম্যাডাম আমি একটু সাপ্লিমেন্ট করি, ব্যাপারটা এটা না, ব্যাপারটা হলো জিবিএস বোঝার দরকার নাই যে এনি টাইপ অফ প্যারাপ্লেজিয়া সিমটম,
এই মাস্ট বি রেফার। এটি হলো আসলে ইস্যু। ম্যাডাম তিনটাকে বলে যে অ্যাকিউট ক্লাসিক প্যারালাইসিসের তিনটা কজ, একটা হচ্ছে জিবিএস, পোলিওমাইলাইটিস, জিবিএস, আর একটা হচ্ছে ট্রান্সভার্স মাইলাইটিস। ট্রান্সভার্স মাইলাইটিস। আর ওই পলিনিউরোপ্যাথি বা অন্যান্যগুলো বাদ দিলাম, যে কোনো একটা কিছু যদি দেখা যায় যে তাদের উইকনেস হচ্ছে এবং শক্তি কমে যাচ্ছে, তখন আর দেরি না করে। আচ্ছা, আমার ওই এটা হলো মামুনের কোয়ারির জবাব, আর যেটা প্রফেসর আমিনুল বললো আমার সেটা সাপোর্ট, কিন্তু স্টেরয়েডের রোল আমরা একবার অবজার্ভ করা আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে আমার একটা শেয়ার করি। আমি যখন ইন্টিগ্রেশন করবো তো সেখানে স্বাভাবিকভাবেই এরিঞ্জালিটির মাঝে ডেভেলপ করার একটা পসিবিলিটি থাকে, এবং এটা থাকেই যারা আমরা ইন্টিগ্রেশনের সাথে জড়িত। সেই লেরেঞ্জাল ইডিমাকে কমব্যাট করার জন্য আমরা স্টেরয়েডটাকে সাপ্লিমেন্ট হিসেবে দিই, কারণ অ্যান্টি ইনফ্লামেটরি রোলটা প্লে করে, তাতে আমার এক্সট্রোবেট করতে বা উইনিং করতে সুবিধা হয়। এটা আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, সেই জন্য আমি অ্যাডভোকেট করি যে সেখানে যদিও আমরা ম্যানেজমেন্টে চলে আসছি, কিন্তু স্টেরয়েড থাকলে আমরা এই বেনিফিটটা পাই। স্যার, ইন দ্যাট কেস আমাদের সেই ক্ষেত্রে কোনো আপত্তি নাই, বাট ইফ ইট ইজ রিলেটেড ইন্ডিকেশন দেন আমরা এখানে ডিবেট করবো আর কি। না, আইভিআইজি, প্লাজমাফেরেসিস এগুলো তো অবশ্যই এস্টাবলিশড ট্রিটমেন্ট। স্যার আপনি শেষ করুন স্যার, কনক্লুশনের দিকে যেতে পারি স্যার, অনেক হয়ে গেছে। না তুমি না স্যার আমি শেষ স্যার, আপনি বলুন স্যার। স্যার একটু একটা কথা বলে দিই, আমি দুটো জিনিস তোমাদের কাছ থেকে আশা করেছিলাম যে একটু প্রশ্ন করবে, অ্যাটলিস্ট বলতে পারতাম যে এটা তো কম্পাইলারের যেজন্য ইনফেকশনের পরে আমার প্যারালাইসিস হয়ে যাচ্ছে কেন, এটা একটা প্রশ্ন তোমরা করতেই পারতা, হ্যাঁ করলা না, কিন্তু যাই হোক নিয়ে আমি উত্তরটা দিয়ে দিচ্ছি। একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা যখন স্কিনে ইনফেকশন হয় এজিএন হয়, আমাদের যখন টনসিলে ইনফেকশন হয় বিটা হিমোলাইটিক স্ট্রেপ্টোকোকাস দিয়ে কি হয় রিউমেটিক ফিভার, হার্টে লেশন হয়। এটা জিনিসটা কি আসলে, এটাকে বলা হয় মলিকিউলার মিমিক্রি। মলিকুলার মিমিক্রি কি, এই যে বিটা হিমোলাইটিক স্ট্রেপ্টোকোকাসের সেল ওয়ালে এমন একটা প্রোটিন থাকে যে প্রোটিনটা হার্টের এম প্রোটিনের সাথে মিল আছে, সেখানে অটো ইমিউনিটি হয়। এখানে যেটা হয় ক্যাম্পানিলেভেক্টর জেজুনির সেল ওয়ালে একটা মলিকিউল আছে, যেই মলিকিউলটা গ্যাংলিওসাইডের সাথে নার্ভের গ্যাংলিওসাইড GM1 এরকম একটা মলিকিউলের সাথে মিমিক্রি আছে। মিমিক্রি মানে একই রকম, ওইটার সাথে অটো ইমিউনিটি হয়। মেকানিজমটা হলো এইটা। আর এই দুটো কেস আমাদের একসাথে আনার কারণ হলো মডালিটিস অফ প্রেজেন্টেশন কিন্তু সিমিলার, বাট ডায়াগনোসিস কিন্তু টোটালি ডিফারেন্ট। একটা হলো অটো ইমিউন ডিজিজ, অ্যাকিউট অটো ইমিউন ডিজিজ, আর একটা হলো জেনেটিক ডিজিজ। এই জেনেটিক ডিজিজে একটা প্রোফাইলেক্সিস আছে, আমরা এসিটাজোলামাইড নামে একটা ড্রাগ আছে, রিকভারি করার সময় ছুটির সময় ওষুধটা দিয়ে দেই, দিলে তার অ্যাটাকের চান্সটা কমে যায়, এবং তাকে কার্বোহাইড্রেট ডায়েট কম খেতে বলতে হবে, এবং হেভি এক্সারশন যাতে না হয় এই লিমিট পর্যন্ত কাজ করতে হবে। দুটো জিনিস না বললে তার রিপিটেড অ্যাটাক হবে। ঠিক আছে, যে অনেক বেশি কার্বোহাইড্রেট জাতীয় খাবার আপনি একসাথে খাবেন না, আর একদম এক্সস্টিং কাজ করবেন না, একটু লিমিট নিয়ে কাজ করতে হবে। সো দ্যাট যেহেতু জেনেটিক ডিজিজ আমার কোনো রেমেডি নাই, কারেকশন ইজ দ্যাট। এনিওয়ে, আমাদের আগামী সেমিনার হবে ডিপার্টমেন্ট অফ ডেন্টাল সার্জারি, ডেন্টাল ইউনিট ইনশাল্লাহ সুন্দরটা সবসময় নিয়ে আসে, সুন্দর একটা কেস প্রেজেন্ট করবে। তারপরে আমাদের স্যার আছেন অ্যানেস্থেসিয়া ডিপার্টমেন্ট, আশা করি খুবই সুন্দর কেস নিয়ে আসবেন ওনারা। আজকে এই সেমিনারটা আসলে কেস চয়েসগুলো খুবই সুন্দর ছিল। আমারও অনেকদিন ইচ্ছা ছিল যে এইরকম একটা মানে লাইফ থ্রেটেনিং কন্ডিশনকে রিটার্নিং টু দ্য লাইফে কনভার্ট করা যায়, এইরকম একটা চমকপ্রদ কেস নিয়ে প্রেজেন্ট করুক আইসিইউ, এটা আমার খুব ইচ্ছা ছিল। এনিওয়ে, দে আর সাকসেসফুল ইন দ্যাট কেস। আওয়ার স্পিকার ইজ ভেরি নাইস regarding presenting the cases, and her accent is very good, well presented. এবং ডক্টর লিপন, ইউনিট হেড আইসিইউ, সে তো আমি আর কি বলবো, আমি তো তাকে ছোট থেকেই চিনি। ঠিক আছে, আমার খুবই পছন্দের একজন মানুষ এবং খুবই কোয়ালিফাইড একজন মানুষ। আমরা প্যারালালি অনেক দিন ধরে একসাথে কাজ করতেছি, সাইমের আইসিইউ, সিবিএমসির আইসিইউতে, সব জায়গায়। এবং আমার ডিপার্টমেন্ট থেকে আমি সবসময় চেষ্টা করি যে আইসিইউ, আমার অবজেক্টিভ হলো আমি কখন আইসিইউতে পাঠাবো। আমার দুটো অর্গান ইনভলভমেন্ট হলেই আমি আইসিইউর কথা চিন্তা করি, নট মেনি অর্গানস যে আমার রোগীর ডাইং কন্ডিশনে যায় এই রোগী আইসিইউতে পাঠায় কোনো লাভ নেই, এটা কোনো রিওয়ার্ডিং হবে না। 2 or 3 অর্গান ইনভলভমেন্ট
যদি ওইরকম থাকে তাহলে সাথে সাথে পাঠাইলে এই রুগীর রিকাভারি হলো চমৎকার বেস্ট। আমি ওই সময় থেকে কাউন্সিলিং করি রুগীকে। যাই হোক, আপনাদেরকে অনেক ধন্যবাদ, আপনারা মনোযোগ দিয়েছেন এবং অনেক আলোচনা করেছেন, কন্ট্রিবিউট করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ, ডিপার্টমেন্ট অফ আইসিইউ অ্যান্ড স্পিকার অ্যান্ড দ্য ইউনিট।